আমার আপন চাচাতো বোনকে 12 জন ছেলে মিলে রেপ করে। কথাটা শুনতেই গা শিরশির করে ওঠে। ধর্ষণ শব্দটা শুনতে যতটা ভয়ঙ্কর, ততটাই ভয়ঙ্কর তার ফলাফল। চাচাতো বোন চিৎকার দিয়েও সাহায্য পায়নি কারো। পশুর মতো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ওরা। চাচাতো বোনের নাম তানিয়া। এবার সবেমাত্র সপ্তম শ্রেণীতে উঠেছে। এতটুকু একটা বাচ্চা মেয়ের সাথে নোংরা কাজটি করতে দ্বিধাবোধ হয়নি মানুষরূপী পশুগুলোর। তানিয়া ওদের হাতেই মারা যায়। মৃত্যুর পর আরও 30 থেকে 40 মিনিট ধর্ষণ করেছে ওরা। এতটা নিষ্ঠুর মানুষ হতে পারে একটা মেয়েকে ধর্ষণ করতে করতে মেরে ফেলা। এরপর সেই মৃতদেহটাকে আবার উপভোগ করে নিজেদের জন্য লালসা মিটানোর কি মানুষের কাজ হতে পারে? বিবেক বলতে সাধারণ জ্ঞান টুকু কি তাদের হয়নি? আমি ছিলাম বাসায়। তানিয়া স্কুলের দিকেই যাচ্ছিল। প্রতিদিন সকাল বেলার এই সময়টাতেই মেয়েটি বের হয়। যাওয়ার সময় নাকি আম্মুকে বলেছিল, চাচি, রিয়াজ ভাইয়াকে আমার সাথে যেতে বলুন না। কিন্তু আমি ঘুমিয়েছিলাম দেখে আর ডাকা হয়নি। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে জানলে আমি নিশ্চয় যেতাম। তবে মানুষের সে শক্তি তো নেই। সে শক্তি যদি কারো থাকতো তবে হয়তো আজ আর সমাজে এমন কোনো কাণ্ড ঘটতো না, যা প্রতিনিয়ত সমাজকে ঢেলে দিচ্ছে ঝুঁকির দিকে। সারাদিন কেটে যাওয়ার পর সূর্য চলে আসে পশ্চিমের আকাশে। রক্তাক্ত আকাশের রূপ হয়তো আমাকে বুঝাচ্ছিল, যা, তাকে বাঁচা। সে রক্তাক্ত হয়ে আছে। সূর্যের ভাষা বোঝার মতো যে মানুষের শক্তি নেই। যদি থাকতো তবে ঠিকই আমি চলে যেতাম। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে আসে। তানিয়া আসার কোনো নামগন্ধ নেই। তানিয়ার আম্মু শায়লা বেগম আমাকে বহুবার কল দিল, তবে তেমন গুরুত্ব বহন করিনি আমি। ভাবলাম হয়তো তানিয়া আছে ফ্রেন্ডদের সাথে, ফিরে আসবে। সন্ধ্যা শেষ হয়ে রাত ঘনিয়ে এসেছে। এবার আর দুশ্চিন্তামুক্ত থাকতে পারলাম না। চাচিকে কল দিয়ে জিজ্ঞেস করলাম তানিয়া এসেছে কি না। চাচি কান্নার ধ্বনিতে ছেড়ে বলেছে আসেনি। বেশ আতঙ্ক হয়েছে সবাই। এই মেয়েটি তো কোনোদিন এত দেরি করে বাড়ি ফেরে না। বেশি হলে সন্ধ্যা 6:30টায় সময় চলে আসে। তবে আজ এত দেরি কেন? বুঝতে পেরেছি, কিছু না কিছু তো অবশ্যই হয়েছে। তানিয়ার সব বন্ধুদের কল দিয়ে দেখেছি, কেউ জানে না তানিয়া কোথায়। অবশেষে ওর স্কুলে ফোন দিলাম। স্যাররা বলেছে সেই 4টার সময় নাকি তানিয়া বের হয়ে গেছে। অদ্ভুত কাণ্ড তো। মেয়েটি যাবে কোথায়? গায়ে একটি কালো গেঞ্জি, তার উপর কালো শার্টটা পরে নিলাম। তাড়াহুড়া করে বাড়ির নিচে এসে নিজের ইয়ামা R1 5 বাইকটা নিয়ে ছুটে চললাম তানিয়ার খোঁজে। তবে ওই শহরে কোথায় খুঁজবো আমি? অনেক দূরত্ব বাইক চালিয়ে যাচ্ছি, পথের পাশেও দেখতে পাচ্ছি না। কিছু দূর যেতে না যেতেই মোবাইল ফোন বেজে ওঠে। ভাইব্রেশন থাকায় কেঁপে ওঠে ফোন। জায়গায় বাইক থামিয়ে কলটা রিসিভ করলাম। ফোন কলের অপর পৃষ্ঠ থেকে চাচির খবর দেয় তানিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কথাটা শোনা মাত্রই বাইক থেকে হঠাৎ পড়ে যায় নিচে। মুখমণ্ডল কেমন যেন ঝিমঝিম শুরু করে দিয়েছে। আশপাশ তাকিয়ে দেখি সব যেন চুপচাপ হয়ে গেছে। আসলে কি সব চুপচাপ, নাকি আমার কাছে পৃথিবীর শব্দটা পৌঁছাচ্ছে না? প্রায় 2 মিনিট পর হঠাৎ আবার সব শব্দ কানে ভেসে আসছে। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে বেশ। কোনোভাবে আবার বাইকে উঠে রওনা দিয়েছি বাসার দিকে। আমি জানি না আমি বাইক নিয়ে বাসা অবধি যেতে পারবো কি না পারবো। তবে এইটা মনে হচ্ছে আমি কিভাবে বাইক চালাচ্ছি তা নিজেও জানি না। অবশেষে 14 মিনিট পর বাসায় এসেছি। সবাই তানিয়ার লাশের পাশে বসে কান্না করছে। পুলিশ আর মিডিয়া এসে ভরে গেছে বাড়ি। পুলিশ তথ্য বেরও করেছে। বিকেল 5টায় কয়েকটি লোক তানিয়াকে ধরে নিয়ে যায়। ঘটনাস্থলে একজন বৃদ্ধ লোক দেখে ফেলেছে।
পরে উনি তৎক্ষণাৎ পুলিশকে কল দিয়ে জানায়, সাথে গাড়ির নাম্বারটাও দিয়ে দেয়। পুলিশ গাড়ির নাম্বার 4916 ঢাকা মেট্রো ফলো করতে থাকে। শহরের উত্তরে নিরিবিলি একটা হাউস আছে, যেখানে মানুষ সহজে প্রবেশ করে না। আড্ডা জমে জুয়ারি আর গাঁজাখোরদের। তারা মোট 12 জন মিলে তানিয়াকে নিয়ে যায় সে হাউসে। পুলিশ সেখানে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। যখন ওদের ধরেছে তখন তারা মৃত দেহটাকে ভোগ করেছিল। পুলিশ তাদের জেলে পাঠিয়ে তানিয়ার ব্যাক ফোন থেকে চাচিকে কল দেয়। তারপর এই কাহিনী পুলিশকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। সব কয়টাই যেন ফাঁসি হয়। পুলিশও হ্যাঁ সম্মতি দিল। এদিকে তানিয়ার জানাজা শেষে দাপন সম্পন্ন হলো। আম্মু আমাকে ধরে কান্না করছে, কেন আমি তানিয়ার সাথে যাইনি তা বলে। তবে উল্লেখিত ঘটনায় আমি বলেছি সামনে কি হবে তা যদি আগে মানুষ জানতো তবে কি সমাজে নোংরামো হতো। পরের দিন সকালবেলা থানা থেকে ফোন আসে আমার নাম্বারে। হ্যালো, রিয়াজ বলছেন? হ্যাঁ বলুন। আমি ইন্সপেক্টর মামুন বলছি। জি স্যার বলুন। আসলে আপনার চাচাতো বোনকে যারা ধর্ষণ করেছে তাদের জামিন হয়ে গেছে। ওপর থেকে ডিগলার এসেছে। কি করব বলুন, ছেড়ে দিন। এত সহজে কিভাবে নিলেন? বললাম তো ছেড়ে দিন। আমি জানতাম আইন কখনো দোষী আর নির্দোষী দেখে না। আইন দেখে লেভেলের যাদের উচ্চতর হবে তাদের কাছে আইন শব্দ আছে। আমাদের কাছে আইন মানে মাথার চুল। দিন ছেড়ে দিন। দেখুন নিয়াজ সাহেব, আইনকে কতটুকু করে কথা বলতে পারেন না, এতে আপনার বিপদ হতে পারে। হ্যাঁ সেটা তো জানি আমি। একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করলে আইনগতভাবে দোষীদের সুরক্ষিত করা হয়, আর বিচার না লোকগুলো আঙুল তুলে তার আবার আগে আঙুলটা কেটে দেওয়া হয়। তবে চিন্তা করবেন না, আমি এর কোনো অ্যাকশন নিব না। ছেড়ে দিন ওদের। একটু বেশি বলে ফেলছেন না? ও তাই, আচ্ছা ঠিক আছে, তাহলে ওদের ফাঁসি দিন। দেখি আপনার আইনের শক্তি কতটুকু। দিন ফাঁসি। আমার ফোনে ব্যালেন্স নেই। আল্লাহ হাফেজ। মামুন স্যার ফোনটা কেটে দেয়। তবে এত সহজে হেরে যাওয়ার ছেলে রিয়াজ না। দেখি জল কতটুকু গড়ায়। অপেক্ষা শুধু রাতের। রাতটা নেমে আসুক, মিশনে যেতে হবে। আইন কিছু করতে পারবে না। যা করতে হবে আমাকেই করতে হবে। সারাদিনে বাড়িতে অনেক লোকজন জড়ো হয়েছে। তানিয়ার মৃত্যুতে পরিবারের সবাই এসেছে বাড়িতে। নিজের রুমে বসে প্ল্যান বানিয়ে যাচ্ছি আমি, কিভাবে কি করা যায়। রাত 10টা 7 মিনিট। আমাকে এবার ফেরোতে হবে। কালো গেঞ্জি আর কালো শার্ট পরে নিলাম। প্যান্টের পিছনের খোঁচায় পিস্তলটা নিয়ে নিলাম। একটা ছুরি কভার সহ ব্যালেন্ডে চিপায় রেখে দিয়েছি। মুখে মাস্ক পরে বসে থেকে বের হয়ে গেলাম। বাইকটা নিয়ে ছুটতে লাগলাম সে নিরিবিলি হাউসটায়। এক এক করে সবাইকে খুন করতে হবে। ওরা শুধু আমার বোনটাকে হত্যা করেনি, ওরা অপরাধী। শাস্তি ওদের পেতেই হবে। বাতাসের গতিবেগে পৌঁছেই সে নিরিবিলি হাউজের সামনে গিয়ে বাইকটা থামালাম। বাহির থেকে মনে হচ্ছে ভিতরে কেউ নেই, অন্ধকার রুমের মতো হয়ে আছে। জায়গাটার বিবরণ এরকম: চারপাশে গাছপালা ভরা গোলাকার মাঠের মাঝখানে এই হাউস। বাইকটা এক কোণে রেখে পিস্তলটা বের করলাম। ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। দরজার সামনে গিয়ে দেখি দরজায় তালা দেওয়া। তার মানে হাউসে এখনো কেউ নেই। তবে তা হার মানলে চলবে না। হাউসের পিছনে চরডাঙ্গায় লুকিয়ে থাকবো। ওরা আসা মাত্রই মিশন স্টার্ট হবে। আজকে কেউ আমার হাত থেকে বেঁচে ফিরতে পারবে না। যে কথা সে কাজ। হাউসের পিছনে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। এক জায়গায় প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়ে আছি। কারো সারা শব্দ পেলাম না। তবে অপেক্ষা করা যাক, দেখি তারা কখন আসে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরেও দেখছি কেউ আসেনি।
এইবার মনে হচ্ছে ওরা রাতের বেলা আসে না হাউসে। তবে কি আর একটু অপেক্ষা করব, নাকি চলে যাব? আর দিনের বেলায় তো মিশন চালানো যাবে না, এতে লোকে দেখে ফেলবে। কিন্তু কে দেখবে? এখানে কি কেউ আসে? মনে তো হচ্ছে না। তবে কি দিনের বেলায় আসবো? আর দেরি না করে চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। গাছের আড়াল থেকে বের হতে যাব, তখনই বুঝতে পারলাম পিছন থেকে কেউ শীষ বাজিয়েছে। হঠাৎ শীষ বাজাচ্ছে কে, বুঝে উঠতে পারছি না। তবে কি আমার আসার পূর্বেই তারা টের পেয়ে গিয়েছিল? হতেও পারে। পিস্তলটা শক্ত করে ধরে পিছনের জঙ্গলে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতেই আবার খেয়াল করলাম গাছের আড়ালে থেকে কেউ শীষ বাজালো। আবার গাছটির আশেপাশে গিয়ে দেখতে লাগলাম, কাউকে ফেলাম না। এবার আবার শুনতে পেলাম জঙ্গলে আরেকটু গভীর থেকে কেউ শীষ বাজালো। প্রচণ্ড রাগে কাজ জ্বলছে আমার। এভাবে লুকোচুরি খেলছে কে? আমি ছুটতে লাগলাম জঙ্গলে গভীর দিকে। পিস্তলটা হাতে শক্ত করে ধরে চারপাশ ঘোরাচ্ছি, কাউকে চোখে পড়ছে না। কিছুক্ষণ পর এদিক থেকে শীষ দেওয়ার শব্দ শুনছি, আবার কিছুক্ষণ পর অন্য দিক থেকে শব্দের পিছনে ছুটতে ছুটতে হঠাৎ থেমে গেলাম। চারপাশ ভালো করে লক্ষ্য করে দেখলাম আমি কোথায় চলে এসেছি। পথ তো হারিয়ে ফেললাম মনে হয়। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12:46। প্রায় 1টা বাজতে চলছে। এত রাতে কিভাবে পথ নির্দেশ করব? ভালোভাবে আরেকবার চারদিক চোখ বুলাতে লাগলাম। আন্দাজের পথ খুঁজতে লাগলাম আমি। এদিকে সেদিক ছুটতে ছুটতে মনে হচ্ছে আমি আরো গভীরে চলে যাচ্ছি। আবার উল্টো দিকে ছুটতে গেলে মনে হয় আরো গভীরে চলে আসলাম। কিছুটা ভয় তো এবার পেয়েছি। আবার ঘড়িতে তাকিয়ে দেখি 1:23। অদ্ভুত ব্যাপার, এতক্ষণে আমার মনে হচ্ছিল প্রায় 2 ঘন্টা দৌড়েছিলাম। তবে মাত্র আধা ঘন্টা হয় কিভাবে? নিশ্চয় কিছু একটা ঘটতে যাচ্ছে। আবার হুট করে টুং টুং করে একটা শব্দ হয়। শব্দ শুনে বেশ চমকে উঠে আমি। তবে শব্দটা এসেছে পকেট থেকে। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 1:25 মিশন কমপ্লিট করব। কিন্তু আমি যে এক ভয়াবহ অবস্থায় ফেসে গেলাম। আমি কোথায়? আবার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর শুনতে পেলাম সে শীষ বাজানোর শব্দ। আবার চমকে উঠেছি। এবার মনে হচ্ছে সুরটা আমার ঠিক পিছনে, মাত্র 8 থেকে 10 হাত দূর থেকে আসছে। মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই সুরটা বন্ধ হয়ে যায়। আর আমি দেখতে পাই মাটিতে কিছু একটা পড়ে আছে। বস্তাটি কেমন যেন সাদা আলোয় জ্বলজ্বল করছে। ভালোভাবে লক্ষ্য করে বুঝলাম এইটা একটা বই। আমার সারা দেহে ঘেমে ভিজে গেছে। কপালে ছোট ছোট বিন্দুর মতো ঘাম জমেছে। বয়ে হাত পা যেন অনেকটাই দুর্বল। তবে এই বইটা কিসের? আর দেখতে ভারী অদ্ভুত, দূরে জল করছে, সাথে দেখতেও অনেক অদ্ভুত। আমি কিছুটা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। যত এগোচ্ছি ততই বইটার আলো কমিয়ে আসছে। মনে হচ্ছে আমার আগমনের সাথে সাথে বইটা সাদা থেকে ব্ল্যাক হয়ে যাচ্ছে। অবশেষে আমি বইয়ের ধার প্রান্তে যেতেই বইটা পুরোপুরিভাবে ব্ল্যাক হয়ে যায়। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে বইটির উপরে মারলাম, কিন্তু কিছুই বুঝতে পারছি না। হাবিজাবি অনেক কিছু লেখা আছে। কোনো ভাষায় লেখা এসব তাও বুঝতে পারছি না। বইয়ের সামনে বসে পড়ি আমি। এরপর বইটি হাতে নিয়ে ভালোভাবে দেখি। ছোট করে ইংরেজি ভাষায় লাল রঙে লেখা আছে দ্য ব্ল্যাক বুক। সত্যি অসাধারণ একটা বই। এমন অদ্ভুত বই আমি কখনো দেখিনি। কিন্তু এর ভিতরে কি লেখা আছে? গোপন কিছু? আমার তো জানতেই হবে এই বইয়ের রহস্য কি। আর এমন অদ্ভুত বই এখানে এলো কিভাবে? কিছু তো আছেই। সাহস করে আমি বইটার প্রথম পাতা উল্টাতেই বইয়ের ভিতর থেকে একটা রক্তমাখ ও ভয়ঙ্কর হাত বের হয়ে আসে। আর সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরে। অনেক জোরাজোরি করেও হাতটা ছাড়াতে পারছি না আমি।
এবার খেয়াল করলাম বইটি আমাকে টেনে তার ভিতরে নিয়ে যাচ্ছে। এখনই হয়তো আমি বইটার ভিতরে চলে যাব। আমি বইটার প্রথম পাতা উল্টাতেই বইয়ের ভিতর থেকে একটা রক্তমাখা ভয়ঙ্কর হাত বের হয়ে আসে আর সঙ্গে সঙ্গে আমার মুখ চেপে ধরে। অনেক জোরাজোরি করেও হাতটা ছাড়াতে পারছি না আমি। এবার খেয়াল করলাম বইটি আমাকে টেনে তার ভিতরে নিয়ে যাচ্ছে। এখনই হয়তো আমি বইটার ভিতরে চলে যাব। আমি দুই হাত দিয়ে সে ভয়ঙ্কর হাতটাকে ছাড়াতে যাচ্ছি, কিন্তু কিছুতেই তা সম্ভব হয়ে উঠছে না। হাতটার সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পর বুঝতে পারলাম আমার হাতটাই সেই হাতের মাংসের ভিতরে ঢুকে যাচ্ছে। ভয়ঙ্কর হাতটা একেবারে নরম তুলতুলে হয়ে গেছে, পচা মাংসের মতো নরম হয়ে যায়। অন্যদিকে হাতটি আমার মুখ চেপে ধরে আছে, নিঃশ্বাস বন্ধ আমার হবার জোগাড়। এভাবে প্রায় 4 মিনিটের মতো যুদ্ধ করার পর হঠাৎ হাতটা আবার বইয়ের ভিতরে ঢুকে যায়। আমি যেন লম্বা করে একটা নিঃশ্বাস নিতে পারলাম। বইটার ভিতর থেকে যে হাত বের হয়েছিল তা আবার ঢুকে যায়, সঙ্গে সঙ্গে বইটাও আবার বন্ধ হয়ে যায়। আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। এক দৌড় দিলাম। কোন দিকে যাচ্ছি তাও জানি না, তবে আমার লক্ষ্য একটাই, বইটার থেকে দূরে চলে যাওয়া। অবশেষে আরও 10 মিনিট ছুটে যাওয়ার পর আমি জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কি হয়েছিল তা মনে নেই আমার। চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম সেই নিরিবিলি হাউজের সামনে। আমি পড়ে আছি সেই হাউজের উঠানে। শোয়া থেকে উঠতে না উঠতেই দেখি কিছু একটার শব্দ কানে আসছে, যেন কোনো ইঞ্জিনের শব্দ। ভালোভাবে বোঝার চেষ্টা করে বুঝলাম কোনো গাড়ি আসছে। এত রাতে গাড়ি আসবে কোথা থেকে? নিশ্চয় ওরা হবে হয়তো। আর যাই হোক, এদের এবার আমার হাত থেকে কে বাঁচাবে? আমি এক দৌড়ে গিয়ে লুকিয়ে পড়লাম একটা গাছের আড়ালে। তার কিছুক্ষণ পরেই একটা গাড়ি দূরত্ব বেগে উঠানে এসে থামে। আমি ভালো করে লক্ষ্য করে যাচ্ছি কি হতে পারে। কোমরে হাত দিয়ে দেখি পিস্তলটা নেই, মনে হয় জঙ্গলে দৌড়াদৌড়ি করার সময় পড়ে গেছে। এদিকে ছুরিটাও হারিয়ে ফেলেছি, একটা অস্ত্র আমার সাথেও নেই। তবে কিভাবে মারবো আমি তাদের? সে যাই হোক, ওরা কি কি করে তা দেখে নে আগে, পরে কিছু একটা করা যাবে। কিছুক্ষণ পর গাড়ি থেকে কয়েকজন লোক নামলো, প্রায় 10 থেকে 12 জন। অন্ধকারে তেমন স্পষ্ট মুখ দেখছি না, তবে যতটুকু বুঝতে পারছি কয়েকজন ছেলে হবে। এরপর গাড়ি থেকে আরও 2 জন লোক নেমেছে। তাদের হাতে একটি মেয়েটির পা ধরেছে একজন, আর মাথা ধরেছে অন্যজন। তার মানে ওরা আরও একটি মেয়ের জীবন নষ্ট করতে চায়, কিন্তু আমি তো সেটা হতে দিব না। নিজের চাচাতো বোনকে বাঁচাতে পারিনি, ঠিক এই মেয়েটাকে তো বাঁচাতে পারবো। ওরা মেয়েটিকে কোলে তুলে হাউজের ভিতরে নিয়ে যাচ্ছে। আমিও ধীরে ধীরে গাছের আড়াল থেকে বের হলাম। লোকগুলো হাউজের ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। মহা ঝামেলা তো। এখন আমি ঢুকবো কিভাবে? সে যাই হোক, পরে ঢোকা যাবে কোনোভাবে। আগে তাদের মারার প্ল্যান করতে হবে। ওরা হাউজের ভিতরে গেছে, তবে আমি জানালার দিকে দিয়েও যেতে পারি। সে ভেবে জানালার দিকে যেতে চাইলাম, তখনই ফোনে একটা কল আসে। চমকে উঠি আমি। ভাগ্যিস ভাইব্রেশন করা ছিল, তাই আওয়াজ হয়নি। আমি এখন হাউজের বাহিরে। ভিতরে চলে গেছে ওরা। আগে দেখি এত রাতে কে ফোন দিল। ফোনটা হাতে নিতেই দেখি চাচি ফোন দিয়েছে। এত রাতে চাচি ফোন দিতে যাবে কেন? কয়টা বাজে তা দেখার জন্য। ফোনের উপরে অর্থাৎ টাইমের দিকে তাকিয়ে দেখি 7টা 4 মিনিট। চোখ আমার কপালে উঠে যায়। কিছুক্ষণ আগে দেখেছি রাত 2টার কাছাকাছি, তবে সন্ধ্যার টাইম হলো কিভাবে? ফোনের সময় চেঞ্জ হয়েছে নাকি আমি ভুল দেখছি? সব কেমন গোলমাল লাগছে। ফোনটা রিসিভ করার সাথে সাথে চাচি বলল, রিয়াজ
তোর চাচাতো বোন তানিয়া এখনো বাসায় ফেরেনি, খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি কিছু কর। চাচির কথা শুনে হাবা হয়ে গেলাম। এ কেমন কথা বলল চাচি? নিজের হাতে তানিয়াকে দাপন করে আসছিলাম, আর এখন চাচি বলছে সে বাসায় ফেরেনি, তাও টেনশন হচ্ছে। মরা মানুষ কিভাবে ফিরবে আবার? কি হচ্ছে এসব? এবার মনে পড়ল সব কিছু। আমার কাছে পিস্তল নেই, ছুরিও নেই। চাষির টেনশন আগের মতো। তানিয়া নিখোঁজ, এরা হাউজে একটা মেয়েকে নিয়ে গেছে, টাইম পিছনে চলে এসেছে। আরও শিওর হওয়ার জন্য তারিখ দেখলাম। এবার পুরোপুরিভাবে অবাক হয়ে গেছি। তারিখটাও যেদিন তানিয়া মারা গেছে। তবে কি আমি, না এমন কি কখনো হতে পারে নাকি? একটা মানুষ কিভাবে অতীত স্মৃতিতে এসে অতীতকালেই অবস্থান করে? আমি কি কোনোভাবে অতীতে চলে এসেছি সব কিছু সেই বইয়ের জন্য? না তো। যদি তেমন কিছু হয়ে থাকে তবে তো আমি তানিয়াকে বাঁচাতে পারি। দৌড়ে আমি জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে দেখি হাউজের ভিতরে তানিয়াকে শুয়ে রেখে বেঁধে রেখেছে। ওখানে শুধু সেই 12 জন লোকই না, সাথে ইন্সপেক্টর মামুন সাহেবও আছে। OMG! তবে কি মামুন সাহেবও সেদিন তানিয়াকে বিশ্বাসঘাতক, নিজেই অপরাধী ছিল, আর নিজেই ভালো মুখোশ পড়েছিল। প্রতারক সব। আজকে সব কয়টাকে শেষ করব। অতীতে এসে আমি ভবিষ্যৎবাণী পাল্টিয়ে দিব। জানালা ভেঙেই আমি ভিতরে চলে গেছি। গ্লাসের জানালা ছিল, তাই ভাঙতে সক্ষম হয়েছি। আমি ভিতরেই ঢুকতেই ওরা সবাই আমার দিকে তাকায়। ভাঙা গ্লাসের একটি টুকরো নিয়ে সোজা ইন্সপেক্টর মামুন সাহেবের মুখে মেরে দিয়েছি। মামুন সাহেব আমাকে আঘাত করার জন্য পিস্তল বের করেছিল, কিন্তু গ্লাসের আঘাতে পিস্তল ছিঁড়ে দিয়ে উনি নিজের মুখে হাত দিয়ে ফেলে। সুযোগ বুঝে আমি দৌড়ে গিয়ে পিস্তলটা কুড়িয়ে নেই। আমার হাতে পিস্তল দেখে বাকিরা হাত উপরে তুলে ফেলে, কিন্তু এরা আগের সময়ে আমার চাচাতো বোনের ধর্ষিতা ছিল, এদের তো ছাড়া যাবেই না। পিস্তলের বুলেট এক এক করে 6 জনের কপালে ভেদ করে ফেলছে। 6টির বেশি বুলেট নেই। তখনই চোখে পড়ে আমার থেকে 5 হাত দূরত্ব কোনো বালু জাতীয় কিছু। এগুলো ওদের চোখে মারলে খুন করতে অসুবিধা হবে না। দেরি না করে বালু নিতে যাচ্ছিলাম, তখনই তাদের মধ্যে একজন বলল, ভাই অ্যাসিড মারিস না, আর কোনোদিন এসব কাজ করব না, ছেড়ে দে ভাই, ছেড়ে দে। লোকটির চিৎকার কানে আসতেই দেখি বালুর পাশে একটা বালতির ভিতরে সবুজ রঙের কিছু পানি। ও আচ্ছা, তার মানে এই পানি কথা বলেছে সে। যাই হোক, সুবিধা আলো হলো আমার। দেরি না করে বালু রেখে বালতিটা নিলাম। নিশ্চয় ওরা এসব অ্যাসিড দিয়ে অনেক মেয়ের জীবন নষ্ট করে। প্রেমের প্রস্তাবে রাজি না হলে ওদের চেহারা নষ্ট করে দেয়। এদের তো বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমার হাতে বালতি দেখে ওরা সবাই দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলো। আমি সেই সুযোগ্য সময় আর হাতছাড়া করিনি। দরজা বাসটা তালা খুলতে খুলতে ওদের সময় লাগবে। এদিকে সবাই একটি তো আছে, আর কিছু না ভেবে সবার গায়ে অ্যাসিড মেরে দিলাম। যন্ত্রণায় কাতরাতে লাগলো সবাই। তবে আমার রাগ এখনো কমেনি। পাশেই দেখি একটা লোহার দণ্ড, বেশ শক্ত আছে। সোজা গিয়ে সবার মাথায় আঘাত করতে লাগলাম। কারো মাথা ফেটে মগজ বের হতে লাগলো, কারো খুলি ঠান্ডা করে খুলে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। দরজার সামনে এক এক করে সবাইকে মেরে ফেলেছি। পিছনে তাকিয়ে দেখি তানিয়া অজ্ঞান হয়ে গেছে। হয়তো খুন খারাপ দেখে হতাশ রাখতে পারেনি, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক না। তাড়াতাড়ি গিয়ে তানিয়াকে ডাকতে লাগলাম। কয়েকবার ডাক দিতেই উঠে যায় তানিয়া। কিছু আর বলার সময় দেয়নি। সোজা হাত ধরে নিয়ে এলাম জানালার কাছে। জানালা দিয়ে বের হতে দেখি বাইকটা নেই। অবাক হলাম আবার, বাইকটা কোথায় গেল? মনে পড়েছে, আমি তো অতীতে এসেছি। নিশ্চয় বাইক বাসায়। চলবে গল্পটি। যদি ভালো লাগে
অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।